একজন প্রবাসী স্বামীর কাছ থেকে স্ত্রী 3 কোটি টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে ভোলায়। দীর্ঘ বছর ধরে স্বামী প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে স্ত্রীকে বিশ্বাস করে তার সারা জীবনের অর্জন স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। আমি সরি, ভুল করছিস, সব মাফ করে সামনে টাকা পিছিয়ে টাকা বানা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক সাথে আজকে ভিডিওতে রয়েছে দুটি হৃদয় বিদারক ঘটনা। একদিকে প্রবাসে কঠোর পরিশ্রম করে গড়া সংসার মুহূর্তেই ভেঙে গেল। অভিযোগ অনুযায়ী এই প্রবাসী স্বামীর স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সাথে স্বর্ণালঙ্কার নিয়ে এবং টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যান। অন্যদিকে ভালোবেসে বিয়ে করে বাবা মাকে না জানিয়ে বিয়ে করেন এই ছেলেটি। দীর্ঘ কয়েক বছর পর তার বাবাকে কল দিয়ে মাফ চায় এই ছেলেটি। মাফ চাওয়ার সময় বাবা ছেলে কান্নায় ভেঙে পড়েন। এই দুই ঘটনার শেষ পরিণতি আপনাকে ভাবিয়ে তুলবে। তো দর্শক, আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। বাবা আমি সরি, ভুল করছিস, সব মাফ করে সামনে টাকা পিছিয়ে টাকা বানা। আচ্ছা। 2017 সালে সম্পার সাথে আমার পরিচয়। ওকে প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল যে ওকে আমি বিয়ে করব। এই চিন্তাধারা থেকে তার সম্পর্কে আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি। সম্পর্কে যখন গাড়াইছে তারপরে আমরা 18 সালের জুলাই মাসের 17 তারিখে আমাদের কাবিন সম্পন্ন করি। আমরা দুজনেই কাউকে না জানি গোপনে। পারিবারিকভাবে কেন জানালেন? আমাদের একটা চিন্তা ছিল যে আমরা কাবিনটা করে রাখি, ফ্যামিলিগতভাবে আমাদের পরবর্তীতে জানাইয়া ফ্যামিলিভাবে একটা অনুষ্ঠান করব। এটা আর কি আমাদের চিন্তা ছিল। এরপরে আস্তে আস্তে সময় পার হলো, 2019 সাল চলে আসলো। পরে ও আর কি হঠাৎ করে একদিনকে রাত্রে 11টার দিকে অসুস্থ হয়ে পড়ে। তখনও আপনার পরিবার থেকে জানতো না, তখন ওর পরিবারও তখন জানতো না। যখন হঠাৎ শুনলাম যে ও অসুস্থ হয়ে পড়ছে, ওর বাবা ওকে নিয়ে মাদারীপুর সদর হসপিটালে ভর্তি করছে। তখন আমি রাত্রেবেলা আবার বাসা থেকে বেরিয়ে হসপিটালে গেলাম, বন্ধুর পরিচয় দিয়া পাশে বসলাম। তখন জ্ঞান ছিল কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছে না কোনোভাবে আর কি। ও মানে শুইতে পারতেছে না, শুইলে আর কি নিঃশ্বাসের সমস্যা করতে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পরের দিন ডাক্তার একটা টেস্ট দিল। টেস্ট রিপোর্ট দেখার পরে ডাক্তার বললো কি এ তো বাঁচবে না, এত ফুসফুসে শেষ। পরে বলতেছে ঢাকা মহাখালী বক্ষব্যাধিতে নিয়ে যান, যদি সর্বশেষ চেষ্টা যদি কিছু করতে পারে। তা বক্ষব্যাধিতে ভর্তি করলো, পরবর্তীতে অপারেশন করে। মানে যখন অপারেশন হবে তখন আমার আব্বু আম্মু ভাই ছিল। আসলে কি আমি আব্বু আমি বাঁচবো কিনা আমি জানি না, আল্লাহ যদি হায়াত দেয় আমি বাঁচবো, কিন্তু তোমাদের মাঝে আমি অনেক বড় একটা ভুল কাজ করছি। কি করছো? আমি কি রাসেল কিন্তু আমার বন্ধু না। কি হয় রাসেল তোমার? রাসেলের কিন্তু আমি বিয়ে করছি বাবা, প্রায় 1 বছর 4 মাস চলে। তোমাদের বলি নেই, কেন বলি নেই? ভাবছি যে আমরা ফ্যামিলিগতভাবে করবো। আব্বু কাকি যা আর হয়েছে আল্লাহ তোরে বাঁচায় রাখুক, বিয়ে করছো কোনো ব্যাপার না, আল্লাহ তোরে বাঁচায় রাখুক। আর অপারেশনের এখানে হচ্ছে আপনার 36টা সেলাই, আর ভিতরে যে আপনার ফুসফুসির থলিটা ছিল ওখানে আরো 36টা সেলাই। অপারেশনের প্রায় 27-28 দিন পরে পরে মাদারীপুর যখন ওকে নিয়ে আসা হয়, তখন একবার ভাবছিলাম বাসা জানাবো, কিন্তু বাসা থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ফ্যামিলি অবস্থা এত ভালো না যে একটা অপারেশন হয়েছে হওয়ার। এমন অবস্থা যদি আমি বাসা জানাই, কোনো ফ্যামিলি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা না। এই ভয় থেকে আমি বাসা জানাই, ভাবছি একটু সুস্থ হোক, আস্তে আস্তে জানাই। আর একটা অসুস্থ মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসবো বাসায়, এই জিনিসগুলো কোনো বাপ মাই চায় না, এগুলো মেনে নিত না। যে কারণে ওই ভয় থেকে বাসা জানানো হয় নাই। তারপর 2019 সাল, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, বাবুর বয়স ছিল 4 মাস। ধীরে ধীরে মানে আমার বাচ্চার বয়সটা বাড়তে থাকে। এরপরে এই টেনশন করতে করতে প্রায় বাচ্চা হওয়ার সময় হয়ে এলো। এদিকে শ্বশুর বাড়ি থেকে মানে আমার বাড়িতে জানাইতে চেয়েছিল, কিন্তু তখন আমি ভয় পেতেছিলাম যে ওই পিসের ভয়টা আবার কাজ করতেছে। এই সমস্যা নিয়ে আমার বাড়িতে মাইনা নিবে, এটা কারো বাড়িতে মাইনা নেওয়াটা সম্ভব না। আর আমার ওই ভয়টা কাজ করতেছিল যে এই অবস্থা যদি জানাই তখন তো না জানি অন্য কোনো ব্যবস্থা নেই, এটা ছাইড়া দেওয়া লাগে। এই ভয়ের থেকে আমি জানাইতে মানা করছি। এরপরে যখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেল, তখন ডাক্তার তো বলছিল এর বাচ্চা হওয়ার সময়, সিজারের সময় একে কোনো মতেই জেলা শহরে রাখা যাবে না, এমন কোনো হসপিটালে একে রাখতে পারবেন না যেখানে আইসিইউ নাই। সেক্ষেত্রে আমি তারপর ঢাকা নিয়ে আসলাম। তখন আমি বাসা জানাই নাই। আমি একটা চাকরির কথা বলে বাসা থেকে বের হয়েছি। ঢাকা এসে হচ্ছে আমি ঢাকা মেডিকেলে নিলাম। নেওয়ার পরে আইসিইউ রেডি রাখলো, আইসিইউ প্রস্তুত রাখা, এরপর সিজার কমপ্লিট করলো। সরকারি হসপিটালে হিসেবে খুব ভালো সার্ভিস দিছে, সুস্থ মতো বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত অনেক টেনশন ছিল যে এখন পর্যন্ত বাসা জানে না আমি কিভাবে কি করবো। কিন্তু বাচ্চা হওয়ার পরে ওর মুখটা যখন আমি দেখছি তখন আর কোনো টেনশন নেই। তখন মনে হইতেছে যে আমি সব ম্যানেজ করতে পারবো। আমার ওই সব বাচ্চা দেখার পরে আমার মন মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। ভাবি ছিল কোনো ভয় নাই যে আমার যদি মাইনে না নাই আমি আমার মতো করে চলবো, এরকম কাজ করছে তখন। এরপরে আমি আমার নানুকে ফোন দিলাম। নানুর কাছে সব খুলে বলার পরে নানু প্রথম ব্যাপারটা শোনার পর একটু হতভম্ব হয়ে গেছে যে এরকম ব্যাপারগুলো লক্ষে 2-1টা বাচ্চা হওয়ার পর বাসা জানে, এই ব্যাপারটা লাখে 2-1টা। তারপর নানু, ছোট মামা, মেজো মামা সবাইকে নিয়ে ম্যানেজ করে আমার বাসা গেল ওই রাত্রি। আমার বাবা মার কাছে সবকিছু খুলে বললো। আমি তখন ঢাকায়। খুলে বলার পর মাইনা তো নিবেই না, কোনো মতে মাইনে নিবে না। হ্যাঁ, কোনো মতে সে মাইনে নিবে না, এগুলো সম্ভব না মাইনে নেওয়া। এরপরে হসপিটাল থেকে আমার স্ত্রী যখন রিলিজ করলো 3 দিন পরে মাদারীপুর আসলাম। আমার বাচ্চাকে ওর সাথে ওর বাড়িতে রাখলাম। রাখার পর আমি আমার ছোট খালার বাসায় গেলাম। বাসায় ছোট খালায় আমার বাড়িতে উঠে দিয়েছে। জাস্ট এতটুকু বলছে যে যাওয়ার হয়েছে ওর
সাথে কোনো চিল্লাচিল্লি জানি না করে, মানে আমার সাথে জানি কোনো রাগারাগি না করে, এই পন্থী থাক। আমি বাড়িতে যাওয়ার পর আমার সাথে কোনো রাগারাগি করে নাই, বাবা বাবার মতো রয়েছে, আমি আমার মতো। আমাকে কিছু বলছে না, কিন্তু আমার বউ বাচ্চা বাসায় উঠাইবে না, কারণ আমাকে আমার নানু ছোট খালা এরা বুঝে দিয়ে গেছে, যে কারণে আমাকে কিছু বলতে পারতেছে না। কিন্তু আমার বউ বাচ্চা তারা মেনে নিবে না। এভাবে করতে করতে প্রায় 10 মাস কেটে যায়। এখন আমার অবস্থা এমন তখন যে আমি তো বেকার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। শেষে আমার এক ফুফাতো ভাই আমার বউ বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে উঠাই দেয়। তখন আমার বাবার সাথে অনেক রাগারাগি কইরা আমার বাড়িতে রাখছে। 10 মাস পর বাড়িতে উঠাইতে পারছি, কিন্তু আমার বাবা তখন তো আমাদের সাথে কথা বলতেছে না, সে তো রাগ। আমার বাচ্চাকে নিয়ে যখন আমার বাবার কোলে রাখা হয়েছে, বাবার এমন পরিস্থিতি, সে আর কি মানে বাচ্চাকে ধরতে পারছে না, হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে বসে রয়েছে, ধরবে না। তারপর থেকে আরেকটা অশান্তি তৈরি হয় যখন আমার ওয়াইফ ওই বাসায় আমার বাড়িতে যখন অসুস্থ, যে অপারেশন হয়েছে, এখন সিজার, এমন অবস্থায় কোনো কাজবাজ করতে পারতেছে না। এই কাজবাজ না করার কারণে বাড়িতে একটা অশান্তি তৈরি হয়। তারপর বাড়িতে ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা তৈরি হয়েছে, অনেক অশান্তি তৈরি হইতেছে এই ব্যাপারগুলো নিয়ে, যে কাজ করতে পারতেছে না। আমি তো জানি যে ওর কি পরিমাণ সমস্যা, আমি আর ও আল্লাহ ছাড়া এই ব্যাপারগুলো কে জানতেছে না। আমার ফ্যামিলিতে এগুলো বুঝবে না যে ওর কোন পরিস্থিতি থেকে ও আসছে। তো বাড়ি থেকে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেছে, মানে 1 বছরের মতো ছিলাম বাড়িতে। পরে তারপর বের হয়ে গেছে। বের হয়ে গেছে, বের হওয়ার পর বাসা ভাড়া নিলাম এখানে আর কি। এখনো বাড়ির বাইরে আছে, এখন প্রায় 8 মাস থেকে 9 মাস যাবত এখন বাসা ভাড়া আছি। এখন আমি আমার ফুফাতো ভাইয়ের ওখানে একটা চাকরি করি। আমাদের যে কেউ সাপোর্ট করবে ওরকম কেউ নাই, আমাদের নিজের পথে নিজেদের চলতে হবে। না বাবার বাড়ি সাপোর্ট পাই, না পাই আমার শ্বশুর বাড়ি। বাবা মার সাথে কথা হয়? আজকে 9-10 মাস কখনো যোগাযোগ করার চেষ্টা করে নাই। আমি ভাবছি আমার বাবা মা সাইড আরেক বাবা মার কাছে গেছি, কিন্তু তারা বোঝে না। তারা মানে আমার যেটা ভালো ওইটা দেখে না, যেটা আমার নেগেটিভ ওইটা হলো তারা খুদলাই বের করে। ঠিক আছে, আমার বাবা রাগ। মার একটা কথা আছে যে আমি গেলে তোর বাবা আমার সাথে রাগারাগি করবে। সারাদিন তার বাবা বাসা থাকে না, বেশি দূর দূরে না। আমি বললাম তো 10 টাকা অটো ভাড়া, বাপের বাড়ি থেকে আমার যেখানে থাকে 10 টাকা ভাড়া, কিন্তু এখন পর্যন্ত দেখতে আসলে দূরের কথা, ফোনের যোগাযোগ নেই। আপনি পরিবারের বড় সন্তান, আমি পরিবারে বড়। বাবার সাথে আপনিও ফোন করেন না বাবাকে? ফোন দিলে তো আমার ফোন রিসিভই করবে না। আপনার বয়স যথেষ্ট বয়স হয়েছে, আপনি একজন পুরুষ মানুষ, যে কোনো ভাবে আপনার নিজের সংসার বা আপনার বাবার দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার। অবশ্যই আপনার বাবা যে কারণেই কষ্ট পেয়ে থাক না কেন, সেটা সঠিক হোক কিংবা ভুল, আমরা সেই কথাই যাব না। তো আজকে যেহেতু আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা এতটুকু আপনার কাছে আশা করব, আপনি আপনার বাবাকে সরি বলে, যতটুকু খারাপ বিহেভিয়ার করে থাকেন বা না থাকেন, বাবা মা আপনার থেকে কষ্ট পেয়েছে, এটা তো সত্য, তো এটার জন্য সরি বলে নতুন ভাবে আবার পথ চলা শুরু করবেন কিনা? আমি তো সেই ভুল বুঝা, সেই ভুল বাদ দিয়ে আমি আবার বাসা উঠছিলাম। আমরা কিন্তু আবার বাসা উঠছিলাম, আবার 1 বছর ছিলাম। আপনার বাবা মার কারণে আপনি দুনিয়াতে এসেছেন? অবশ্যই অবশ্যই। আমরা বাবা মায়ের দোষ না খুঁজে, বাবা মায়ের ভুলের চিন্তা বাদ দিয়ে, আপনি যতটুকু ভুল করেছেন সেই কারণে বাবার কাছে তো একটা সরি বলতে পারেন। এই বলে মন খারাপ করছেন যে আপনার বাবা মা কেন আপনার সন্তানকে দেখতে আসে নাই। আপনার বাবা মাও কিন্তু আপনার প্রতি সেম মন খারাপটা করতে পারে, যে আমার সন্তানকে আমি মানুষ করলাম, কিন্তু আমার সন্তান আমাদেরকে দেখতে আসে না এখন আর। তো এই মন খারাপ কিন্তু তাদেরও থাকতে পারে। আমাদের পরামর্শ, আমাদের স্টুডিওর পরামর্শ জাস্ট এতটুকু আশা করব যে বাবা মার দোয়া জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। আপনি আপনার দিক থেকে তাদের কাছ থেকে সরি বলে, তাদের কাছ থেকে মাপ চেয়ে, যে আপনি বিয়েটা করেছেন বাবা মার অমতে, এটা তো অন্যায়। আপনি একটাই ছেলে, তাদের অনেক স্বপ্ন ছিল ছেলেটাকে একটা দেখে শুনে বিয়ে দিবে, সেখানে আপনি বিয়ে শাদীর সময় তো বলেননি, কখন শুনেছে? যখন আপনার সন্তান হয়েছে। তো তাদের মেন কষ্টটাই তো এখানে। তো আমরা কোনটা দোষ কোনটা গুণ সেটাতে যাচ্ছি না, আমরা চাচ্ছি আপনি বাইরে থাকেন কিংবা একসাথে থাকেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, কিন্তু বাবা মার দোয়াটা সাথে নেন। তাদেরকে কষ্ট দিয়ে আপনার রেজাল্ট সিটে ভালো কিছু আসবে না। এই কথাটাই আমার মেয়ে, আজকে আমি যখন গাড়িতে আসতেছিলাম তখন আমার ছোট মেয়ে মাত্র 6 বছর, মেয়ে বলতেছে, বাবা আমাদের যদি টাকা পয়সা হয় তুমি আবার আমার দাদু বাড়ি যাবা। তার মনে এই প্রশ্নটা কেন? টাকা পয়সা কেন আসছে এটাই বলতেছি। এই টাকা পয়সা হচ্ছে মূল কারণ। যদি আমার টাকা পয়সা থাকতো, আমার যদি এই সামর্থ্য থাকতো, মানে পুরো ফ্যামিলি চালানোর মতো টাকা পয়সা দিয়ে আমার ফ্যামিলি চালাতে পারতাম, তাহলে এই যে বাড়ি থেকে বের হয়েছি, এই বের হওয়াটা আমার হওয়া লাগতো না। এই হওয়ার মূল কারণ হচ্ছে ওইটাই যে আমার সামর্থ্য নাই, আমি একটা ব্যর্থ সন্তান, আমি এত বড় হয়েছি এখন পর্যন্ত আমি সেরকম একটা কর্ম করতে পারতেছি না, যেই কর্ম কইরা আমি আমার ফ্যামিলিরে ভালোভাবে চালাতে পারবো। এটা আমার মেয়েও বুঝতে পারতেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার এতটুকু দায়ভার তো আপনাকে নিতেই হবে, আপনি পরিবারের বড়। এই জন্য আমি চাই, আমি তো আমার বাপ মা কখনোই ফালাবো না। আমি এখনো বলি, আমি আগেও বলছি, আমি আমার বাপ মা কখনোই ফালাবো না। আমি চাইতেছিলাম যে আমার একটু আল্লাহ জানে আমার এতটুকু তৌফিক দেয় যে আমি আমার ফ্যামিলি নিয়ে একসাথে থাকতে পারি, তখন আমি বাড়িতে ব্যাক করবো। এই চেষ্টাটাই আছে যে আমার আল্লাহ জানে আমার এতটুকু সামর্থ্য দেয় যে আমি আমার ফ্যামিলি নিয়ে, বাপ মা নিয়ে একসাথে আমার বাবা নিয়ে থাকতে পারি। তারপরও আমরা চাইবো বাবার সাথে আজকে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছো? হ্যালো, আছি আলহামদুলিল্লাহ, আছি আল্লাহর রহমতে। দোষের যাতে হলো? হ্যাঁ আজকে হ্যাঁ? আব্বা, কি অবস্থা? আব্বা আমি সরি। যা ছেড়ে কর। ছেড়ে কর। কিছু হয় নাই, জ্ঞান নেই। কাঁদবো না। কি অবস্থা, তোমার শরীরটা আছে ভালো? আচ্ছা আল্লাহর রহমতে। আজকে তোমার নাতি কি কয় জানো? কয় কি, বাবা তোমার টাকা পেলে দাদু বাড়িতে যাইও। আচ্ছা আমি টাকা আছি, আমি আইয়া, আমি মাদারপুর আইয়া আমি বাড়িতে আইতেছি। পিছিয়ে যত ভুল করছি সব মাফ করে সামনে টাকা বা পিছিয়ে টাকা বানা, আমি পিছিয়ে ভুল করছি সব বাদ দিয়ে দিও, হ্যাঁ কইছি। তুই আয়, বাইক চলে আয়। আচ্ছা
আমরা আশা করব আজকের পর থেকে ওনারা আবার একসাথে থাকতে পারবেন এবং আপনার কাজেও উন্নতি হবে। আর এখান থেকে যেই আপনি কথা দেন বাসায় যাবেন। হ্যাঁ, অবশ্যই বাসা যাবো, মাদারপুর যাই আগে আমি বাসা যাবো। আপনার পরিবারের সুখ ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। আমি আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি মানে একসাথে থাকার জন্য তুমি অতটুকু তৌফিক দাও জানি আমরা যেন একসাথে থাকতে পারি। প্রায় 8 থেকে 9 মাস পর বাবার সাথে কথা বললেন এবং কি ধরনের একটা পরিবেশ আমাদের স্টুডিওতে সৃষ্টি হয়েছিল এটা আপনারা দেখলেন। আমরা চাই বাবা ছেলের যে সম্পর্ক সেই সম্পর্ক আগের মতো ফিরে আসুক। বাবা আমার যেহেতু বড় সন্তান, তারও দায়িত্ব আছে বাবা মার প্রতি। বাবা মাকে দেখভাল করতে হবে, যেমন স্ত্রী সন্তানকে দেখভাল করবেন, আপনার বাবা মাকে আপনাকে দেখভাল করতে হবে। তো আপনার জন্য শুভকামনা, আপনার জীবনে শান্তি ফিরে আসুক, আপনি সুন্দরভাবে নিজের কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সামনে ভালো দিন আসবে। একজন প্রবাসী স্বামীর কাছ থেকে স্ত্রী 3 কোটি টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গিয়েছে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে ভোলায়। দীর্ঘ বছর ধরে স্বামী প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে স্ত্রীকে বিশ্বাস করে তার সারা জীবনের অর্জন স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাঠায়, তার নামে বাড়ি গাড়ি সবকিছু করে দেয়। সেই প্রবাসী বাপ্পি মিয়ার দাবি, আমি আমার স্ত্রীকে প্রায় 3 কোটি টাকার মতো দিয়েছি, যেই টাকা নিয়ে তিনি পরকীয়া প্রেমিকের হাত ধরে আমাকে রেখেই চলে গিয়েছে। তার পেটের মধ্যে রয়েছে একটি নবজাতক সন্তান। বাপ্পি মিয়ার দাবি সেই সন্তান তার নিজের, তবে তার স্ত্রীর দাবি হচ্ছে সে তো আমাকে সময়ই দিত না, তার সাথে তো আমি সহবাসই করতে পারি নাই। তাহলে এই সন্তান বাপ্পি মিয়ার হলো কিভাবে? আমার সাথে কোনো মিলামেশাই করতো না, বাসায় আইলে আমারে কোনো সময়ই দিত না, আমার সাথে কিসের বাচ্চা ও। এই সন্তান তাহলে পরকীয়া প্রেমিকের হতে পারে? মানে বাংলাদেশের নারীরা কতটুকু নির্লজ্জ হওয়ার পর প্রকাশ্যে এই ধরনের কথাগুলো আবার বলতে পারে। স্ত্রীর দাবি তার পেটে কোনো বাচ্চা নাই, তবে বাপ্পি মিয়ার দাবি তার পেটে বাচ্চা আছে। দেখেন, প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটি দেখার আগে শেয়ার করে রাখেন, যাতে করে আপনার মাধ্যমে অন্য একজন প্রবাসী সতর্ক হতে পারে। একজন প্রবাসী তার স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়ে দিতে পারে, আর সেই প্রবাসীর কষ্টের উপার্জিত টাকাটা যখন বিশ্বাস করে তার স্ত্রীর হাতে দিল, তখন স্ত্রী সেই টাকা খরচ করে পরকীয়া প্রেম করত। ঘরের মধ্যে প্রতিদিন সে পরকীয়া প্রেমিককে নিয়ে আসতো, তারা মনোরঞ্জনের কাজে ব্যস্ত থাকতো, অন্যদিকে স্বামীর শরীর থেকে যেন রক্ত যেন ঘামে পরিণত হয়ে মাটিতে পড়তো। এরকম বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা রয়েছে যাদের স্ত্রীরা এরকম গোপনে পরকীয়া করে যাচ্ছে। স্বামীর কান পর্যন্ত সেই সকল তথ্যগুলো যায় যখন স্ত্রী হাতে নাতে ধরা খায়। এর আগ পর্যন্ত স্ত্রী তার কাছে সে জান্নাতের হুরের মতোই থাকে। আজ বাপ্পি মিয়ার সারা জীবনের আয়ের সেই 3 কোটি টাকা যদি স্ত্রীকে বিশ্বাস করে তার হাতে না দিত, তাহলে হয়তোবা এতটা কষ্ট তিনি পেতেন না। এবং সেই স্ত্রীর হাতে যদি এত টাকা না থাকতো, তাহলে পরকীয়া প্রেমিক এসে তাকে বিয়ে করে নিয়ে যেত না। মেয়ের কাছে টাকা পয়সা পেয়েছে, যার কারণেই পরকীয়া প্রেমিক তাকে ভোগও করেছে এবং টাকা আত্মসাতের জন্য বিয়ে করেছে। কিছুদিন পর দেখবেন সেই পরকীয়া প্রেমিক লাথি দিয়ে তাকে বের করে দিবে। সংসার আর কোনোদিন সুখের হবে না। পান থেকে চুন খসলেই নানা ধরনের অপবাদ দেওয়া শুরু করবে। আপনারা যারা ভাবছেন আপনার স্বামীর চাইতে অন্য ছেলেই বেশি ভালো, সে আপনাকে সময় দিচ্ছে, স্বামী আপনাকে সময় দিচ্ছে না, এই চিন্তা করে স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান, তার সাথে মনোরঞ্জন করেন, সহবাস করেন, সবকিছু করতে থাকেন, তার কথা মতো আপনি নিজেও চলেন। কিন্তু এটা চিন্তা করলেন না স্বামী আপনাকে সময় দিতে পারে না, কারণ আপনাকে খুশি রাখার জন্য, আপনাকে সুখে রাখার জন্য স্বামী তার সারাটা জীবন ত্যাগ করে যাচ্ছেন, বিসর্জন দিয়ে দিচ্ছেন একটি জীবন। সেই চিন্তা না করে কে আপনাকে সময় দিতে পারলো সেদিকে আপনি চিন্তা করলেন। সে আপনাকে তো সময় দিতে পারছে এই কারণে, কারণ ফ্রিতে পাইলে বাঙালি আলকাতরা শরীরে লাগায়, আর সেখানে সে তো একটা পুরো আস্থা মহিলা পেয়ে গেছে, তাকে তো ভোগ করবেই, ভোগও করছে, টাকাও পাচ্ছে। সেই বেচারা সময় আপনাকে দিবে না তো কাকে দিবে? যখন আবার সে আপনার স্বামী হবে তখন আবার আপনাকে সময় দিবেন, আপনি আবার পরকীয়া প্রেমিক খুঁজতে হবে। স্বামীরা সহজে স্ত্রীকে সময় দিতে পারে না। বর্তমান সময় বেঁচে থাকাই কষ্ট, সেখানে 10টা টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র একজন পুরুষ জানে, ঘরে বসে সে মহিলা জানবে না। বর্তমানে তো ঘরেই মহিলাদেরকে রাখা যাচ্ছে না, পরকীয়ার প্রেমে লিপ্ত হচ্ছে, স্বামীকে রেখে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা রেখে। সেখানে স্ত্রীকে যদি আপনি বাজারে পাঠান, তাহলে বাজার থেকে যে কতটুকু ভালো অবস্থায় ফিরে আসবে সেটা একটু চিন্তা করে দেখ। এখন আবার সুশীল সমাজের অশ্লীল নারীদের মনের মধ্যে কষ্ট লাগতে পারে, কারণ কথাটা তাদের বিরুদ্ধে চলে গেছে। যাই হোক, সর্বশেষ এই ভিডিওটি প্রবাসী ভাইরা শেয়ার করে রাখেন, যাতে করে আপনার ঘরে থাকা স্ত্রীটি নিরাপদে থাকতে পারে, সচেতন থাকতে পারে এবং আপনি তাকে সচেতন অবস্থায় রাখতে পারেন। প্রতিদিনের আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।